বাংলাদেশ ও সৌদি আরবের গল্প মূলত প্রবাসী কর্মী আর রেমিটেন্সকে ঘিরে। দেশটিতে কাজ করছেন ৩৫ লাখের বেশি বাংলাদেশি, প্রতি বছর পাঠাচ্ছেন বিলিয়ন ডলারের রেমিটেন্স। কিন্তু এখানেই কি শেষ? একথা বলছি কারণ সময় বদলেছে। জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে গিগা প্রজেক্ট আর নতুন প্রযুক্তি আর শিল্পায়নে এগোচ্ছে সৌদি আরব। এলডিসি উত্তরণের তার প্রান্তে বাংলাদেশও খুঁজছে নতুন বাণিজ্যের সুযোগ। দুই দেশের এই পথ কি নতুন অংশীদারিত্বে মিলবে? সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আশরাফুল হক চৌধুরীকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব আশরাফুল হক চৌধুরী, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। সৌদি আরব এবং বাংলাদেশের যদি আমি সম্পর্ক হিসাব করি তাহলে তো ৫০ বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম কিছুদিন আগেই, যখন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যাত্রাটা আমার কাছে মনে হলো বেশ দেরিতে শুরু হয়েছে। এটা একটা দিক, আপনি সেই গল্পটা একটু আমাদেরকে বলবেন। পাশাপাশি আমরা যখন বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্কের কথা ভাবি তখনই আমরা দেখি যে রেমিটেন্স এবং জ্বালানি, এই দুটো কথাই বেশি আসে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারা তাদের ইকোনমির প্যাটার্ন চেঞ্জ করছে, আমরা এক ধরনের নতুন প্যাটার্নের ভিতর দিয়ে হাঁটছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমাদের যে অগ্রাধিকার এবং বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সেই অগ্রাধিকার যখন পরিবর্তন হচ্ছে, সৌদি আরবের অগ্রাধিকার পরিবর্তন হচ্ছে, কতটা আসলে মিলেমিশে সামনে এগোনোর সুযোগ আছে? মানে এই সম্পর্কটা ম্যাচিউরড হলো কিনা, নাকি আমরা এখনো আগের পথেই হাঁটছি? আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে ইনভাইট করার জন্য। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা যারা আছেন ওনাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমরা সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আমাদের জন্ম হয়েছে 10 মাস আগে, মাত্র 10 মাস, ইভেন নট 1 ইয়ার। আপনি যেটা বলছেন কেন 50 বছর আমাদের সাথে সম্পর্ক হলো না, সেটার বিশ্লেষণ আগের যারা ছিলেন ওনারাই বলতে পারবেন। তবে আমরা যেটা মনে করি এই ক্ষেত্রে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের উপরে আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলতে চাই যে এই সম্পর্কটা আমাদের আরও বহু আগে, ইভেন 50 বছর না হলেও অন্তত 15-20 বছর আগে হওয়া উচিত ছিল। আমাদের লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং লেট ম্যাডাম প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এই দুইজনের আমলে যে আমাদের ডেভেলপমেন্টের একটা স্কোপ অ্যান্ড অপরচুনিটি দেখা গেছিল, পরবর্তী কোনো সময়ে এই ধরনের স্কোপ অপরচুনিটি দেখা যায় নাই এবং আমাদের সরকারেরা এটাকে ইউটিলাইজ করতে পারেন নাই। তো ইউটিলাইজ না করার কারণে আমরা কিন্তু শুধু হিউম্যান রিসোর্স এক্সপোর্টের উপরে আমাদের জোর ছিল, কি আমাদের এখান থেকে মানুষ পাঠাবো আর রিমিটেন্স নিয়ে আসবো। তো এই জিনিসটা তো ঠিক না। এই কারণে ঠিক না, যেমন আপনি বললেন এখন ৩৫ লক্ষ প্লাস সৌদি আরবে বাঙালিরা কাজ করতেছে, খুব গর্বের ব্যাপার। আমরাও গর্ব করি সৌদি আরবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সৌদি আরবে এই যে বিভিন্ন রোডস, হাইওয়েজ, তারপরে বড় বড় প্রজেক্টগুলা, বিল্ডিংগুলা, এগুলা সব বাঙালিরা কাজ করতেছে ওখানে। তো এই কাজের এগেস্টে আমরা ফরেন রিমিটেন্স পাই। যেমন আমাদের টোটাল ফরেন রিমিটেন্স আমাদের আসে 5.2 বিলিয়ন ডলার, যেটা তার আগের বছরে ছিল 4.9 অথবা তার কাছাকাছি। তো আমাদের এই যে ম্যান পাওয়ারের এগেস্টে ফরেন রিমিটেন্সটা আসা, এটা শুধু আমাদের একটা মাত্র জিনিসের উপরে আমরা নির্ভর করতেছি। অথচ আপনি যদি আমাদের এক্সপোর্টটা দেখেন, আমাদের এক্সপোর্ট হচ্ছে 445 থেকে 450 মিলিয়ন ডলার গত বছর যেটা হয়েছে 2025-26। অথচ সৌদি আরব থেকে বাংলাদেশে এক্সপোর্ট হয়, অর্থাৎ যেটা বাংলাদেশ ইম্পোর্ট করে সেটা হচ্ছে 1.8 বিলিয়ন ডলার। তো দেখেন এই যে তারতম্যটা আমরা কিন্তু ইজিলি গোছাতে পারি, কারণ আমাদের এই যে বললাম আপনার ৩৫ লক্ষ বা তারও বেশি জনবল কাজ করে সেখানে। ওদের খাওয়া পরা, ওদের জন্য যে নিত্য নৈমিত্য কাপড় চোপড় সব কিছু যদি আপনি হিসাব করেন,
যে ডিমান্ড, সেই ডিমান্ডটার তো আমরা কত অংশ ফুলফিল করতে পারতেছি, ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট আমরা ফুলফিল করতে পারতেছি। এটা হচ্ছে ইনিশিয়েটিভের অভাব, এটা হচ্ছে আমাদের সরকারের যে সদিচ্ছা অথবা প্ল্যানিংয়ের অভাব। আমাদের ওই ধরনের প্ল্যানিং করা হয় নাই। যেভাবে আপনি যেটা বলছেন, ম্যান পাওয়ার ছাড়াও কি অন্যান্য কান্ট্রি সৌদি আরবে কোনো কিছু করছে না? ডেফিনেটলি করছে। আপনি জানেন ভিশন 2030 সৌদি আরবে, ভিশন 2030-র মেইন যেটা আপনার উপাত্ত, সেটা হচ্ছে যে আপনার 2টা গ্লোবাল ইভেন্ট সৌদি আরবে হবে। 2030-এ ওয়ার্ল্ড এক্সপো, আর একটা হচ্ছে 2034-এ ওয়ার্ল্ড কাপ, জি। যেটা এবারে আপনার আমেরিকা, কানাডা, অন্যান্য কান্ট্রিতে যেটা হলো। এটা সৌদি আরবে এককভাবে করতেছে 2034-এ। তা আপনি চিন্তা করে দেখেন এই 2টা কার্যক্রম কত বেশি এখানে প্রয়োজন। একদিকে শিক্ষিত ম্যান পাওয়ার দরকার, একদিকে আমাদের দেশে যারা আছে টেকনিশিয়ান, স্কিল লেবার, স্কিল ম্যান পাওয়ার, টিচার, তারপরে হচ্ছে যে আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স থেকে প্রত্যেকটা, ইভেন হসপিটালিটি সেক্টর, প্রত্যেকটা সেক্টরে, রিয়েল এস্টেট সেক্টর, আমাদের যে মানুষগুলো আছে আমরা এগুলো কিন্তু সৌদি আরবে পাঠাইতে পারি। তখন দেখবেন আমাদের এই $5.2 বিলিয়ন জায়গায় আমাদের, আমি মনে করি যে প্রায় নিয়ার অ্যাবাউট $15 to 20 বিলিয়ন বাংলাদেশ আয় করতে পারবে। জনাব আশরাফুল, একটু জুড়ে দিই, সেটা হচ্ছে যে আপনি ভিশন 2030-র কথা বললেন। আমি আরেকটা জিনিস এখানে যখন আমি দেখছিলাম যে ওটার ভিতরে তাদের বেশ কিছু গিগা প্রজেক্টের কথা আমি বলছিলাম। আপনি তো 2টা বড় ইভেন্টের কথা বললেন, নিয়ম, রেড সি, কি দেওয়া, অর্থাৎ ইন্ডাস্ট্রি এবং তাদের পর্যটনকে ঘিরে তাদের একটা হিউজ ইনভেস্টমেন্টের পটেনশিয়াল আছে। রেমিটেন্সের বাইরে এই ধরনের যে উদ্যোগগুলো আছে, বাণিজ্যিক উদ্যোগ, এগুলোতে আসলে কোনোভাবে আমাদের যুক্ত হবার সুযোগ আপনি দেখেন কিনা, বা এটার জন্য আলাদা করে কোনো ধরনের, আমি বলবো, ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ বা আর কোনো ইকোনমিক ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা? আপনার প্রশ্নটা খুবই সুন্দর এবং অসম্ভব যুক্তি আছে। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমরা ফরেন রিমিটেন্স ছাড়া অন্য ক্ষেত্রে আমাদের তেমন কোনো আপনার উদ্যোগ নাই, যেটা অন্য কান্ট্রিগুলার আছে। জি। তো আমরা ওই জায়গায় যদি আসি, আমরা কি করছি এখন সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স? আমরা প্রথমত সরকার যেটা চাচ্ছেন ইকোনমিক ডিপ্লোমেসিটাকে বাড়ানোর জন্য, এবং টার্গেটেড কান্ট্রি হিসাবে সৌদি আরব ইজ দ্য মোস্ট প্রায়োরিটি কান্ট্রি, যেখানে আমরা শত শত কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য করতে পারি। সেই ব্যবসা বাণিজ্যটা কি? যেমন আপনি বললেন নিয়ম সিটি, যেমন আপনি বললেন আবা, তারপরে ওইখানে যারা ট্যুরিজম সিটি যেগুলো আছে, তারপরে সালমান পার্ক যেটা আছে, স্টেডিয়াম যেটা আছে, ওনারা 16টা স্টেডিয়াম করবেন, 16টা স্টেডিয়াম করবেন সৌদি আরবের বিভিন্ন সিটিতে। তারপরে প্রায় নিয়ার অ্যাবাউট 150টা হোটেল করবেন, বড় বড় হোটেল করবেন, 5 স্টার 7 স্টার হোটেল করবেন। তারপরে মনে করেন এগ্রিকালচার ল্যান্ডগুলোকে ওনারা ইউটিলাইজ করবেন। এনভায়রনমেন্টের ব্যাপারে ওনারা বিশাল প্রজেক্ট নিয়েছেন, যেগুলো হচ্ছে বিলিয়ন অফ ডলারের প্রজেক্ট। সে এনভায়রনমেন্টগুলো কি? যেমন গ্রিন সিটি, জি। গ্রিন টাউন, গ্রিন ডেজার্ট, গ্রিন টেকনোলজি। তো এগুলাতে কারা পার্টিসিপেট করছে? এগুলাতে পার্টিসিপেট করছে মোস্টলি ইউরোপিয়ান, জাপান, কোরিয়া এবং আমেরিকা। এখন আসেন এদের ক্ষেত্রে যেটা ওরা পার্টিসিপেট করতেছে, ওই জায়গায় আমরা যেতে পারবো না, কারণ ওগুলো হচ্ছে যে মনে করেন 500 বিলিয়ন 200 বিলিয়ন প্রজেক্ট বা কন্ট্রাক্ট। আমরা যেটা পারবো, এদের নিচে যেটা পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড করছে, সিঙ্গাপুর করছে, সেটা হচ্ছে যে সাব প্রজেক্ট, সাব কন্ট্রাক্টিং। আমরা যদি সাব প্রজেক্ট, সাব কন্ট্রাক্টিং আমরা যদি নিতে পারি ওই সব মেইন কন্ট্রাক্টর থেকে, তাইলে আমরা কিন্তু 1000 গুণে বেনিফিটেড হব, যেটা ওরা দিতে পারছে না। এই যে মেইন কন্ট্রাক্টর, ওরা তো ম্যান পাওয়ার সাপ্লাই করতে পারে না, ওদের এত হিউজ ম্যান পাওয়ার নাই, ওদের এত টেকনোলজির দিকে দিয়ে চালানোর মতন মানুষ নাই, ওদের এখানে নার্স নাই, ওদের এখানে হসপিটালিটি
সেক্টর যেটা মনে করেন ট্যুরিজম এবং হোটেলস, ওখানে এত মানুষ দেওয়ার মতন, শিক্ষিত মানুষ দেওয়ার মতন নাই, এটা বাংলাদেশের আছে। যেটা এখন বর্তমান ইন্ডিয়া এবং পাকিস্তান যে কান্ট্রিগুলোর কথা বললাম, ওরা এখন উঠে পড়ে লেগেছে ওইসব ক্ষেত্রে এইসব কাজগুলা করার জন্য। আমরা সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আমরা এই ইভেন্টকে সামনে রেখে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড এক্সপো, আমরা এই বছরে 2টা ইভেন্ট করছি। একটা ইভেন্ট হচ্ছে যে আমাদের এই বাংলাদেশি যে প্রোডাক্টগুলা, যেটা গভর্নমেন্ট বলতেছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান, মার্কেট ডাইভার্সিফিকেশান, এগুলার উপরে আমরা জোর দিয়ে এগুলাকে আমরা রেখে আমাদের থিম হচ্ছে ট্রিপল এক্সপোর্ট, ট্রিপল গ্রোথ। এটা আমাদের থিম 2026-27। এবং এর মাধ্যমে আমরা শুধু এক্সপোর্টের ব্যাপারে আমরা চিন্তা করতেছি, উই উইল অ্যাটলিস্ট ব্রিং মোর দেন $1 বিলিয়ন, যেটা আমাদের 445 মিলিয়ন ছিল। এটা মোর দেন $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট, রপ্তানি বাণিজ্য করব। সেকেন্ড যেটা আসেন, আপনি যেটা বললেন যে প্রজেক্ট ওয়াইজ অন্যান্য ফিল্ডে কাজ করা এবং সেখান থেকে আর্নিংস আনা, সেক্ষেত্রে আমরা চিন্তা করতেছি এগ্রিকালচার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর সৌদি আরব। 3টা কাজের জন্য সৌদি আরব এখন এমফেসাইজ দিচ্ছে। একটা হলো ফুড সিকিউরিটি, একটা হলো এনার্জি সিকিউরিটি, একটা হলো সাইবার সিকিউরিটি অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিকিউরিটি। এই 3টা সিকিউরিটির জন্য ওনারা এখন কাজ করবেন। আসেন ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটি কেন দরকার? কয়েকটা কারণে। একটা হলো মিলিয়নস অফ পিপল সৌদি আরবে এখন আছে, তো বাইরের থেকে ইম্পোর্ট করতে হয় ওদের। ওরা চাচ্ছে, ওদের হিউজ ল্যান্ড আছে আনইউটিলাইজ, ইভেন এগ্রিকালচার ল্যান্ড, বিউটিফুল ল্যান্ড, ওই ল্যান্ডগুলোকে, ওই ডেজার্টগুলোকে ওরা যদি গ্রিন টেকনোলজি দিয়ে ডেজার্টগুলোকে যদি গ্রিন ডেজার্ট করতে পারে, ওইসব জায়গায় ওরা ভেজিটেবল, ফ্রুটস, ফুড এসব জিনিসগুলো করবে। আরেকটা হচ্ছে যে ওদের ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড এক্সপো যেটা হবে, সেখানে ভিতরে ওদের ফুড ডিমান্ড, ফুড রিকোয়ারমেন্ট থাকবে। ওই ফুড রিকোয়ারমেন্ট ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য ওনারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তার অর্থ হচ্ছে যে ওরা ফুড সিকিউরিটির দিকে এখন নজর দিচ্ছে। সেকেন্ড আসেন এনার্জি সিকিউরিটি। এনার্জি সিকিউরিটি আপনি জানেন এখন এই ওয়ারের কারণে অথবা পরবর্তীতে এনার্জিটা, বিশেষ করে অয়েল অ্যান্ড গ্যাস, এগুলো একসময় এক্সস্টেড হয়ে যাবে অথবা খুব লিমিটেড আকারে এটা হয়তো হবে মেবি 100 বছর পরে বা 200 বছর পরে। কিন্তু এখন যেটা ওদের দরকার, ওরা এখন থেকে যদি প্ল্যান না করে, তাহলে ইলেকট্রিক ভেহিক্যাল বলেন অথবা অটোমেটেড অথবা সোলার অথবা রিনিউয়েবল এনার্জি, এগুলাতে ওনাদেরকে জোর দিতে হবে। এবং এগুলাকে জোর দেওয়ার জন্য না নিয়ন সিটি, যেটা আপনি বলছেন, নিয়ন সিটিতে বিরাট প্রজেক্ট, এটা 800 কিলোমিটারের এই গোটা এরিয়াটার প্রজেক্ট। এবং সেখানে ভিতরে ওরা এখন কাজ করছে। বিভিন্ন ইউরোপিয়ান কোম্পানিগুলো ওদের ওইখানে জিরো মিশন, জিরো কার্বন এগুলার উপরে, এবং এনভায়রনমেন্ট 100% ফ্রেন্ডলি এবং এনভায়রনমেন্ট 100% ফ্রি ফ্রম অল টাইপস অফ হ্যাজার্ডাস, ওনারা এটা নিচ্ছে। ওইখানে আপনার সোলার এনার্জি ওরা উৎপাদন করছে, এবং এটা হোল সৌদি আরব না, ইভেন জিসিসি কান্ট্রিতে ওরা হয়তো পাওয়ার সাপ্লাই দেবে, ইলেকট্রিসিটি সাপ্লাই দেবে। থার্ড যেটা হচ্ছে যে ফিনটেক, যেটার কথা আমি বললাম, অথবা সাইবার সিকিউরিটি অথবা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এটার জন্য ওরা যেটা করছে, ওরা not only concentrated only in the banks or the financial institution, ওরা এটা ছাড়াও ব্লকচেন থেকে স্টার্ট করে তারপরে আপনার অন্যান্য ফাইন্যান্সিয়াল যেসব ইস্যুসগুলো আছে, সাইবার সিকিউরিটিকে মেনটেন করে কিভাবে ওরা ফাইন্যান্সিয়াল রিজিমটাকে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটাকে আরও বাড়ানো যায়, সেটা ওরা চেষ্টা করতেছে। ওদের এখানে কিভাবে আরও ইনভেস্টমেন্ট আনানো যায়, বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট কীভাবে আনানো যায়, সেটা চিন্তা করতেছে। ওরা এখন যেটা মনে করছে যে ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে দে আর প্ল্যানিং যে এখন প্রায় মোর দেন 35 থেকে 40 ট্রিলিয়ন ডলার ওদের এখানে ইনভেস্টমেন্ট আসবে এই ইনিশিয়েটিভগুলোকে কেন্দ্র করি। আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ না করলে না, আপনি বিরতির আগে যেটি বলছিলেন সেটি হচ্ছে যে ওদের দেশেই তারা কত ধরনের বিনিয়োগ টানার জন্য তারা কাজ করছে, সেটি একটি দিক, যেখানে অর্থ আছে,
ভূমিও আছে, সব ফ্যাসিলিটিস আছে। আমি একটু আমাদের দেশের বিনিয়োগ টানার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীকে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে সফরের জন্য এরই মধ্যে দেশটির বাদশা আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটি কিছুদিনের ভিতরেই হয়তো হবে। আমরা সেই দেশটির বিনিয়োগও বাংলাদেশে আনতে চাই এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের যে আসলে ইনভেস্টমেন্ট প্রচুর লাগবে এবং অল্টারনেটিভ মার্কেটে আমাদের যেতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে, সৌদি আরবের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ আসলে নেওয়ার সুযোগ আছে কিনা? অন্যান্য দেশে আমি দেখতে পাচ্ছি তাদের যে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, $1 ট্রিলিয়ন ফান্ড, সেটা আমাদের প্রতিবেশী দেশ পর্যন্ত তো সেই ইনভেস্টমেন্ট চলে এসেছে। পশ্চিমা দেশেও তাদের বিনিয়োগগুলো যাচ্ছে। বাংলাদেশ কেন এই বিনিয়োগ টানতে পারছে না? আমার মনে হয় এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে আসে, কিন্তু এটাকে এক্সিকিউশন করা, ইমপ্লিমেন্টেশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুখবর যে মাননীয় প্রধানমন্ত্রী সৌদি বাদশার আমন্ত্রণে হয়তো যে কোনো একটা সুবিধামতো সময়ে সৌদি আরব যাবেন, এটা আমাদের জন্য সুখবর। আমরা চাই এই সফর উপলক্ষে বাংলাদেশ এবং সৌদি আরবের যে সম্পর্কটা, এটা বহুলাংশে আপনার আরও বেগবান হবে। আপনার বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে সৌদি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার ব্যাপারে কী ধরনের উদ্যোগ সরকার নিতে পারে বা আমরা প্রাইভেট সেক্টর নিতে পারি। বিভিন্ন দেশে ইনভেস্ট করে। এখন দুইটা ব্যাপার, একটা হলো ইনভেস্ট করার জন্য যে একটা পরিবেশ, সেই পরিবেশ আপনাকে আগে সৃষ্টি করতে হবে। আমাদের দেশে পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশ বলতে প্রথম যেটা বোঝায় রেগুলেটরি কমপ্লায়েন্স এবং রেগুলেটরি সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। সেই জিনিসটা আমাদেরকে আগে এনশিওর করতে হবে। সেটা বোর্ড অফ ইনভেস্টমেন্ট বলেন অথবা অন্যান্য রেগুলেটরি সংস্থা যেগুলো আছে ওনাদের মাধ্যমে বলেন, আমাদেরকে আগে আসতে হবে, আমাদের পলিসি চেঞ্জ করতে হবে। পলিসির ভিতরে ভীষণ একটা যদি পরিবর্তন না আসে তাহলে আমরা এটা করতে পারবো না। এখন বলেন পলিসিটা কীভাবে, কী ধরনের হওয়া উচিত? আমাদের সামনে বড় উদাহরণ আছে, আপনাকে আমি বলেছি কিছুক্ষণ আগে, মিয়ানমার ইকোনমিক জোন, ইন্ডিয়ান ইকোনমিক জোন, মালয়েশিয়ান ইকোনমিক জোন, তারপরে অন্যান্য থাইল্যান্ড ইকোনমিক জোন। ওই ইকোনমিক জোনগুলোতে ইনভেস্টমেন্ট আনার জন্য কী ধরনের পলিসি দরকার, আমাদের সরকারি লেভেলে যারা আছে ওনারা অথবা প্রাইভেট সেক্টরের কয়েকজনকে নিয়ে সরকার একটা ডেলিগেশন ওখানে পাঠাইতে পারে টু সি হাউ দে আর ওয়ার্কিং এবং ওনাদের প্রসিডিউর স্ট্র্যাটেজিগুলো কী। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের শুধু বাইরে রোড শো করলে হবে না। আমরা গতবার দেখেছি, এই যে কয়েক বছর আগে, 5-7 বছর আগে, যে আমরা রোড শো করি শুধু। তো রোড শো করিতে আপনি কোনো ইনভেস্টারকে তো অ্যাট্রাক্ট করতে পারবেন না আনটিল অ্যান্ড আনলেস আপনার নিজের ঘরকে আপনি যদি ঠিক না করেন। তো সেটার জন্য আমি যেটা বললাম, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি হতে হবে ইনভেস্টার্স ফ্রেন্ডলি, তাইলে ও আসবে। এখন আসেন আমাদের জায়গা, ইকোনমিক জোন জায়গা, এখন আমরা গিয়ে যে অফার করব ওনাদেরকে। আমি বেজা অথবা বাংলাদেশ ইকোনমিক জোন, আমি ডে 1 থেকে আমি এটার সাথে জড়িত, বিভিন্নভাবে আমি ছিলাম এবং আমার বাড়িও কিন্তু ওইখানে। তো প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে যখন আমরা ইকোনমিক জোনটা করি, আমাদেরকে এটা এনশিওর করতে হবে বা এনশিওর করা উচিত ছিল আমাদের অল ইউটিলিটিস ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবেল অন স্পট। অর্থাৎ একজন ইনভেস্টর যখন আসবে ইনভেস্ট করার জন্য, সে ডেফিনেটলি জানতে চাবে কোথায় ইনভেস্ট করব। ঠিক আছে, আমরা ইকোনমিক জোন তো নিয়ে গেলাম, ইকোনমিক জোনে নিয়ে যাওয়ার পরে দেখা গেল রাস্তা নাই, বা রাস্তা যেটা আছে এটা হচ্ছে যে ইনকমপ্লিট, অসম্পূর্ণ, অথবা আপনার ইলেকট্রিসিটি নাই, অথবা মনে করেন গ্যাস নাই, অথবা মনে করেন পানি নাই। তো গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, এই তিনটা জিনিস কিন্তু মূলত ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা হচ্ছে যে রোড, রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার। তো এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। এখন বাংলাদেশ ইকোনমিক জোন যেটা আছে মিরসরাই, এটা আমার মনে হয় যে 2014 দিকে, হয়তো 2014 অথবা 2016 দিকে ইকোনমিক জোনটা হয়েছে। তো আজকে কয় বছর? 10 বছরের উপরে। আপনি দেখেন 10 বছরের ভিতরে বাংলাদেশ ইকোনমিক জোন যেটা মিরসরাই, এটা কত পার্সেন্ট আপনার ফরেন ইনভেস্টার আসছে, অথবা কত পার্সেন্ট ল্যান্ড আমরা ইউটিলাইজ করতে পেরেছি। তো বাকিটা পারে নাই কেন? এটা আমার মনে হয় একটু দেখা দরকার, এটা আমরা বোঝা দরকার। এখানে কমপ্লেক্সিটি অথবা সমস্যাগুলা কোথায় কোথায় আছে, এগুলো ইমিডিয়েটলি আপনার
এক্সপ্লোর করে এটার উপরে কার্যকর ভূমিকা নিতে হবে। একটা বিষয় একটু অ্যাড করে দিই, যেহেতু আপনি ইকোনমিক জোনের প্রসঙ্গই আনলেন, এটা আমার খুব কৌতূহল হয়, সেই জন্য আমি প্রশ্নটা করছি। আমাদের এই যে প্রবাসীরা প্রত্যেক বছর অ্যাভারেজ, সৌদি আরবের প্রবাসীরা $5 বিলিয়ন রেমিটেন্স পাঠাচ্ছেন, রেমিটেন্সের অর্থটা আসলে বাংলাদেশে খুব কার্যকরভাবে কাজে আসে কিনা এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আমার কাছে মনে হয় এই অর্থটা ইনভেস্ট করার একটা সঠিক উপায় থাকা উচিত। প্রবাসী যারা আছেন তাদের একটা ইনভেস্টমেন্টের সুযোগ কি বাংলাদেশে হতে পারে না? বা অফকোর্স অর্থনৈতিক অঞ্চলগুলোতে আসতে পারে না? আপনাদের সাথে যখন কথা হয় তারা কি বলে? অফকোর্স হতে পারে। যেটা আপনি যে পিএএফ ফান্ড বললেন, অথবা কানাডাতে যদি আপনি চিন্তা করেন কানাডিয়ান পেনশনিয়ার ফান্ড, জি, তারপরে ইউরোপিয়ান পেনশনিয়ার ফান্ড, এসব বিভিন্ন দেশে পেনশনিয়ার ফান্ড আছে, ইন্ডিয়াতে আছে। তো আমাদের বাংলাদেশে পেনশনিয়ার ফান্ড যেটা, এই ধরনের প্রবাসী ইনভেস্টমেন্ট ফান্ড একটা কিন্তু আমরা করতে পারি। দিস ইজ দ্য নিউ কনসেপ্ট, এবং এটা আপনি যেটা বলছেন খুবই যুক্তিযুক্ত, এবং ওদের টাকাটা কিন্তু সাশ্রয় হবে। টাকাটা আপনার এটা জমা থাকবে, এবং একটা পর্যায়ে গিয়ে যখন সে কাজ শেষ করে বাংলাদেশে ফেরত আসবে, তখন এই টাকার অনেক অনেক বেশি মূল্য ওর কাছে থাকবে। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন এই অর্থনীতির বিনিয়োগের কথা বলছিলেন, ওই যে হালাল অর্থনীতিটা যখন বলছিলেন, আমি হালাল অর্থনীতি নিয়ে একটু পড়াশোনা করছিলাম। তো স্টেট অফ দি গ্লোবাল ইসলামিক ইকোনমিক রিপোর্টে বলা হচ্ছে যে হালাল অর্থনীতিতে শুধুমাত্র কনজিউমারের সাইজ $3 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে কিছুদিনের ভিতরে, এবং সৌদি আরব সেটাকে ওই অর্থনীতিতে নিজেকে কেন্দ্র করতে চায়, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্টের ভ্যারিয়েশন আছে। আমরা তো আমাদের বিভিন্ন প্রোডাক্টের জন্য অল্টারনেটিভ মার্কেটও খুঁজি এক্সপোর্ট করার জন্য। এই হালাল ইকোনমিকে যদি আমি ফোকাস করি, আমাদের প্রোডাক্ট সৌদি আরবে এক্সপোর্ট করার মতো, আমি আরএমজি সহই বলছি, সেই সুযোগ আপনি কতটা দেখেন? আমরা তো পশ্চিমা বাজারের বাইরে এখন অল্টারনেটিভ মার্কেট পোশাকের জন্য খুঁজতেছি। আমাদের সৌদি বাংলাদেশ চেম্বারের, আপনি মনে আছে কিনা জানি না, বিজনেস সামিট যখন আমরা করি 7 অক্টোবর 2025, জি, আমার বক্তব্যে এবং পরবর্তী সময়ে আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার যিনি উদ্বোধন করছিলেন আমাদের ওই সৌদি বাংলাদেশ চেম্বার, ইনক্লুডিং ডক্টর মঈন খান এবং তখনকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব, আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাহেব, বর্তমান ফাইন্যান্স মিনিস্টার সাহেব, উনি তখন বলেছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, যে আমাদের শুধু ওয়ান সাইডেড মার্কেট নিয়ে চিন্তা করলে হবে না, অল্টারনেটিভ মার্কেটের কথা কিন্তু তখন আসছিল এই যে সৌদি বাংলাদেশ চেম্বারে বিজনেস সামিটে, এবং আমিও বলছিলাম, আমাদের মাননীয় প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরীও বলছিলেন, এবং উনি বলছিলেন যে ক্রিয়েটিভ ইকোনমি জিনিসটা আমাদেরকে করতে হবে, যেটা বর্তমান সরকার নাম্বার 1 প্রায়োরিটি, ক্রিয়েটিভ ইকোনমি, সৃজনশীল অর্থনীতি। সৃজনশীল অর্থনীতি মানে কি? এটা ডাইভার্সিফাইড, যে আপনার মুক্ত চিন্তা মাথার থেকে যেই ক্ষেত্রে আপনি অর্থনীতির চাঙ্গাটাকে শক্ত করবেন সেটা, এবং সেটা করতে হলে যেটা আপনাকে করতে হবে যে অল্টারনেটিভ মার্কেট আপনাকে খুঁজতে হবে। রেডিমেড গার্মেন্টস আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, এই সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আমরা যোগ ধরি, আমরা চলতে পারবো না, চালাইতেও পারবো না। এবং সৌদি আরবটা হচ্ছে যে বড় একটা এক্সাম্পল আমাদের জন্য, এই কারণে এক্সাম্পল যে আমি যেটা আপনাকে আগে বললাম, থাকা, খাওয়া, পড়া, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছু আপনার এক জায়গায় যখন দরকার হয়, এই 35 লক্ষ মানুষকে খাওয়ানো, পড়ানো, এই জিনিসটা একটা বড় হিসাবে আসে। তো যে কারণে আমরা যেটা 8টা সেক্টর আপনাকে আমি বলেছিলাম স্টার্টে, আমরা 8টা সেক্টর আমরা নিয়েছি, এই 8টা সেক্টরের উপরে কাজ করব। তার ভিতরে রেডিমেড গার্মেন্টস একটা সামান্য অংশ। এখন আসেন, আপনি হালাল ফুড বা হালাল ইস্যুর উপরে বলছেন, আপনি ঠিকই বলছেন, $3.3 ট্রিলিয়ন, এবং এটা 2034-এ ইট উইল গো মোর দেন $10 ট্রিলিয়ন। ঠিক আছে, তার কতটুকু অংশ আমরা পাই? 0.04%। জি, আমাদের ওইখানে আমাদের শেয়ার মাত্র, কন্ট্রিবিউশন। তার ভিতরে সৌদি আরবের মতন এত বড় একটা মার্কেটে আমাদের কন্ট্রিবিউশন ধরতে গেলে ভেরি ভেরি নেগলিজিবল। এটা কারণ যেটা হচ্ছে, আমাদের এখানে যেটা রেগুলেটরি কমপ্লায়েন্স এক্সপোর্টারদেরকে করতে হয় বাইরে এক্সপোর্ট করতে হলে, সেই জিনিসটার ভিতরে বড় ধরনের প্রতিবন্ধকতা। অর্থাৎ আমাদের দেশে হালাল সার্টিফিকেট যেটা ইস্যু করা হয়, দেয়ার ইজ নো সিঙ্গেল অথরিটি অর এন্টিটি। এখানে আমাদের ইসলামী ফাউন্ডেশনে একটা ইস্যু করে শরিয়া ভিত্তিক সব কমপ্লায়েন্স আছে কিনা, বিএসটিআই আর একটা ইস্যু করে যেখানে টেকনিক্যাল এবং টেস্টিং
অন্যান্য জিনিসগুলো মেনটেন করা হচ্ছে কিনা। দেখেন এখানে দুইটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে যে আপনার টাইম মানে কনজিউম হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে যে টাকার সাশ্রয় হচ্ছে, এখানেও টাকা দিতে হচ্ছে আপনাকে, এখানে টাকা দিতে হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে আপনার এই সার্টিফিকেটটা মূলত কোনো দেশে অথবা ম্যাক্সিমাম দেশে এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করে না। এখন কিভাবে বাংলাদেশ থেকে হালাল প্রোডাক্ট বাইরে যায়? আমার জানা মতে অল্টারনেটিভ সোর্স ওরা ব্যবহার করে। অল্টারনেটিভ সোর্সটা কি? ওরা সেম হালাল সার্টিফিকেট মালয়েশিয়া, দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এইসব কান্ট্রি, ইভেন ইন্ডিয়া, এইসব কান্ট্রিগুলোর থেকে ওরা হালাল সার্টিফিকেট নেয় ওদের প্রোডাক্টের এগেস্টে। আমি 10 বছর আগে সম্ভবত 2টা কান্ট্রিতে আমি ভিজিট করছিলাম ওদের হালাল টেস্টিং সেন্টার দেখার জন্য এবং হালাল প্রসিডিউর দেখার জন্য। একটা হচ্ছে দুবাই, রাস আল খায়েমে আমি গেছি, ওদের ল্যাবরেটরি, বিশাল ল্যাবরেটরি। সেই ল্যাবরেটরির ভিতরে আমি দেখেছি প্রাণের প্রোডাক্ট, ম্যাগনা গ্রুপের প্রোডাক্ট, তারপরে আপনার ওই আরেকটা কোম্পানির প্রোডাক্ট। বিদেশ থেকে সার্টিফিকেশন নিতে হতো? না, ওরা প্রোডাক্ট নিয়ে যায়, নিয়ে ওইখানে টেস্ট করে ল্যাবরেটরিতে। আচ্ছা, ওই সার্টিফিকেটটা আমরা ইউজ করে তারপর ওই সার্টিফিকেটটা আমরা মনে করেন হয়তো 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে আমরা কিনে নিয়ে আসি ওই সার্টিফিকেটটা, পে করে নিয়ে আসি। ওইটার এগেস্টে আমরা দেখাই এক্সপোর্ট করি কোথায়? দুবাই, মিডল ইস্ট, কোরিয়া, আমেরিকা অথবা সৌদি আরব। কারণ ওই সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেড, আমাদেরটা অ্যাকসেপ্টেড না। তো এটার জন্য কিছুদিন আগে কিন্তু বিসিআইতে এই 2-3 দিন আগে একটা রাউন্ড টেবিল হয়েছিল এবং এটা আলোচনা হয়েছিল যে এটাকে কিভাবে সলভ করা যায়। সবারই একটা মত যে আমরা একটা সিঙ্গেল এন্টিটি আন্ডার দ্য আমব্রেলা অফ হালাল সার্টিফিকেশন বোর্ড অথবা অথরিটি, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের আয়তায় এই জিনিসটা যদি একটা সিঙ্গেল এন্টিটি হিসাবে করা যায় এবং কুইক সার্টিফিকেট যাতে করে ডিসপোজ করা যায়। আরেকটা হচ্ছে যে ল্যাবরেটরি, প্রত্যেকে ল্যাবরেটরি না করে যদি আমাদের একটা ল্যাবরেটরি থাকে, একটা ল্যাবরেটরির মাধ্যমে যদি আমরা সেন্ট্রাল ল্যাবরেটরির মাধ্যমে যদি আমরা এই জিনিসটা করি, সব কিছুই যা কিছু আছে, তাহলে আমার মনে ভালো হবে। আর হালাল অথরিটির মধ্যে আমি মনে করি যে ইসলামিক ফাউন্ডেশন, বিএসটিআই, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, প্রাইম মিনিস্টার অফিস, ব্যবসায়ীরা এবং যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট ওদেরকে রেখে একটা কমিটি করা উচিত। যেমন এনএসডিএ, গভর্নমেন্টের আরেকটা আছে স্কিল ডেভেলপমেন্টের উপরে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তো ওই ধরনের যদি এই জিনিসটা করা হয়, আমার মনে হয় এটা কুইকে আমরা সমাধান করতে পারবো। সবচেয়ে আমাদের জন্য বড় যেটা চ্যালেঞ্জ সৌদি বাংলাদেশ চেম্বারের জন্য, আমাদের যে এই যে টার্গেটটার কথা বললাম, তারপরে আমরা যে 2টা প্রোগ্রামের কথা বললাম, একটা হলো আপনার ট্রেড প্রমোশন মিশন। আমরা 5 থেকে 10 তারিখ পর্যন্ত অক্টোবরের সৌদি আরবে আমরা যাচ্ছি। উই আর এক্সপেক্টিং অ্যাটলিস্ট 2 জন মিনিস্টার আমাদের সাথে হয়তো যাবেন এবং আমাদের একটা ডেলিগেশন যাবেন এবং আমরা 5টা সিটিতে, মদিনা, মক্কা, রিয়াদ, জেদ্দা, আবায়া, দামাম, এই সিটিগুলোতে ওদের চেম্বার অফ কমার্সের মেম্বারদের সাথে আমরা এই ক্যাটালগ শোটা করব। এই ক্যাটালগ শোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে ডাইরেক্টলি ইন্টারাকশন উইথ দ্য সৌদি বিজনেসম্যান অ্যান্ড মেম্বার অফ দ্যাট চেম্বার। তাহলে আমাদের এই যে অ্যাওয়ারনেস, বাংলাদেশের ব্র্যান্ডিং, বাংলাদেশ সম্বন্ধে জানা একজন সৌদির পক্ষে সম্ভব হবে। নাইলে এমনিতে আপনার রিয়াদ, জেদ্দা ফেয়ার অথবা রিয়াদ ফেয়ার, এভাবে তো হলে একটা এরিয়াতে কনসেন্ট্রেটেড, অনেকগুলো এরিয়া কভার হবে তখন। আমরা কিন্তু অনেকগুলো এরিয়াতে নিয়ে করব, যাতে করে অ্যাট গ্রাসরুট লেভেলে দ্য পিপল মাস্ট হ্যাভ টু নো, দ্য বিজনেসম্যান মাস্ট হ্যাভ টু নো। এবং এটারে ফলো যেটা হবে, ফল আসবে যেটা, সেটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল এক্সপোজিশন ডিসেম্বর 8 থেকে 10, এটা হচ্ছে যে রিয়াদে। এবং সেখানে আমরা, আপনি যে বললেন ইনভেস্টমেন্টের উপরে, আমরা এই 3 দিনের ফেয়ারে অ্যাটেন্ড করা ছাড়াও প্রায় 60 থেকে 70 জন আমরা ব্যবসায়ীকে নেবে এই 8টা সেক্টরের। এটা ছাড়াও আমরা এক্সপেক্ট করতেছি আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাহেব গভর্নর বাংলাদেশ ব্যাংক যাবেন, এবং সেখানে আমরা ইনভেস্টমেন্ট ফোরামটা করব। ইনভেস্টমেন্ট ফোরামের উদ্দেশ্য হচ্ছে যেটা আপনি বললেন যে সৌদি ইনভেস্টারদেরকে বাংলাদেশে অ্যাট্রাক্ট করা, আর একটা হলো বাংলাদেশি বিজনেসম্যান যারা আছে ডায়াসপোরা, ওরা যাতে করে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে। তো এই জন্য আমাদের দরকার একদিকে আমাদের অথেন্টিক হালাল সার্টিফিকেট, আরেকদিকে হচ্ছে যে এখানে ইনভেস্ট করার মতন পরিবেশটা সৃষ্টি করা, যেটা হচ্ছে যে আমাদের
স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ঠিক করতে হবে ইমিডিয়েটলি। আরেকটা হলো আমাদের জায়গা যেটা আছে ইকোনমিক জন্য, ওই জায়গাটা অল ইউটিলিটি ফ্যাসিলিটিসগুলো এনশিওর করতে হবে। জি, আমি বলছিলাম তরুণদের পাঠানো প্রশ্ন আপনাকে করব। তারা সাধারণত র্যাপিড ফায়ার আদলে করে, কিন্তু তারা আপনার সম্পর্কেও জানতে চায়। প্রশ্নগুলো আপনাকে কিছুটা আনন্দ দেবে বলে আমার বিশ্বাস। আমি প্রথম প্রশ্নটা করতে চাই, খুব দ্রুত শেষ করব আমরা এই অংশটা, কারণ আরো বড় প্রশ্ন তাদের আছে। 1 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের প্রথমবার সৌদি আরবে গিয়ে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল? প্রথম আমাকে মুগ্ধ করেছিল আল্লাহর পবিত্র জায়গা দেখার সৌভাগ্য হয়েছিল, মক্কা এবং মদিনা, এবং আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছিলেন। 2 নম্বর যেটা হলো যে মদিনার থেকে মক্কা অথবা জেদ্দার থেকে রিয়াদ বা অন্যান্য সিটিগুলো, বড় বড় সিটিগুলো যখন আমরা ভিজিট করি, রাস্তাঘাটগুলো অসম্ভব সুন্দর, এবং ওদের এখানে বুলেট ট্রেন সার্ভিস আছে, এবং বাসগুলো অসম্ভব ভালো, এবং নর্মালি মানুষের কষ্ট এবং দুঃখ লাঘব করার জন্য যে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া, সেই সবগুলো দেওয়া হয়েছে। এত গরমের জায়গা সত্ত্বেও মানুষ কিন্তু খুবই আনন্দ বোধ করে। এই বিষয়গুলো আপনাকে মুগ্ধ করেছিল। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ টানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে আপনার মনে হয়? যে কোনো একটির কথা যদি বলতে বলি খুব দ্রুত। আমাদের স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি যেটা আছে, ইনভেস্টমেন্টের যে পলিসিটা, এটা আপনার আমি আগে আপনাকে বলেছি ইনভেস্টার্স ফ্রেন্ডলি করতে হবে, এবং ইকোনমিক জন্য জায়গাগুলোকে রেডি রাখতে হবে যাতে করে বিদেশিরা এসে ইনভেস্ট করতে পারে। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন সেক্টরে সবার আগে সৌদি বিনিয়োগ আসার সম্ভাবনা দেখেন আপনি? বাংলাদেশে এগ্রিকালচার ফুড সেক্টরে আমরা দেখি, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে আমি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আছে, স্পেশালাইজড টেক্সটাইল অথবা ম্যানমেড টেক্সটাইলের উপরে ইন্ডাস্ট্রি হতে পারে। আর থার্ড যেটা হচ্ছে ফিনটেকের উপরে অথবা আপনার এই টেকনোলজির উপরে হতে পারে, তাদের ইনভেস্টমেন্ট আসতে পারে। ওকে, 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু সৌদিয়াইজেশন নীতি নিয়ে আমি পরবর্তীতে আপনাকে আরো ডিটেইলি প্রশ্নটা করব, কিন্তু যেহেতু ওরা এখন ওদের দেশের কর্মীদেরকে নিয়োগের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিচ্ছে, বাংলাদেশে যারা কর্মীরা যেতে যায় তাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রস্তুতি কোনটা আপনার কাছে মনে হয়? যে কোনো একটির কথা যদি বলতে বলি। এটা অতীব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা যেটার উপরে কাজ করছি এখন, যে দেখেন সৌদি আরব থেকে বাংলাদেশে মানুষ নিয়ে এসে ওদেরকে ট্রেনিং দিয়ে, ভাষা শিক্ষা দিয়ে, স্কিলিং করে পাঠানো আমাদের মতে এটা সম্ভব না, এবং এটা দুরূহ ব্যাপার। যেহেতু সৌদি আরবে অলরেডি আছে ওরা 35 লক্ষ, এখানে বহু বেকার আছে, বহুজন নিম্ন আয়ের কাজ করে, অনেক পরিশ্রম করে, কষ্ট করে। আমরা চিন্তা করছি ওদেরকে স্কিলিং, রিস্কিলিং, এবং ওদেরকে যদি ল্যাঙ্গুয়েজটা, আমরা যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে শিখাইতে পারি, এটা 3 মাস থেকে 6 মাস অথবা 9 মাস পর্যন্ত এই কোর্সটা হতে পারে। এটার জন্য আমরা এখন মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে জয়েন্টলি আমরা কাজ করছি, এবং আমরা আশা করি আমাদের এডুকেশন মিনিস্ট্রি থেকে হাই লেভেলে হয়তো আমাদের মন্ত্রী মহোদয়, সেক্রেটারি ওনারা যাবেন। সৌদি আরবে কাউন্টার পার্ট আমরা ওই অর্গানাইজেশনগুলোর সাথে যোগাযোগ করছি, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টার অথবা মিনিস্ট্রি অফ এডুকেশন সৌদি গভর্নমেন্ট, যে যাতে করে ওনারা যাতে করে আমাদের সাথে কোঅপারেশন করেন, এবং ওইখানে যারা আছে ইয়ং জেনারেশন যারা আছে অথবা যারা কাজকর্ম করে ওদেরকে স্কিলিং, রিস্কিলিং ডেভেলপ করে যাতে করে ওরা প্রপার চাকরি পায়, এবং ল্যাঙ্গুয়েজের উপরে ওরা যেন ইয়ে করে। ডেফিনেটলি। 5 নম্বর প্রশ্ন, আপনি আপনার দলে কাকে নেবেন? একজন অসাধারণ দক্ষ কিন্তু ঝুঁকিপূর্ণ মানুষকে নেবেন, নাকি কম দক্ষ কিন্তু বিশ্বস্ত মানুষকে নেবেন? কম দক্ষ বিশ্বস্ত মানুষকে নেব এই কারণে, কম দক্ষকে দক্ষ করা যায়, যেটা আমি বললাম স্কিলিং, রিস্কিলিং করা যায়, কোয়ালিফাইড করা যায়। 6 নম্বর, তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি এই মুহূর্তে? যে কোনো একটি পরামর্শ যদি দিতে বলি। তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশে বর্তমান বাংলাদেশ সরকার বহু ধরনের প্রোগ্রাম নিয়েছে, আপনি জানেন। এদেরকে যে কিভাবে প্রপার ইউটিলাইজ করা যায়, ওদেরকে কিভাবে আপনার ভালো কাজের ভিতরে, বিশেষ করে স্টার্ট আপ কোম্পানি যেগুলা, সেগুলা গভর্নমেন্ট যেটা করতেছে এটা করা যায়। আমরা যেটা চাচ্ছি সৌদি আরবে, যে আমরা মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো এন্টারপ্রাইজ করে স্মল কোম্পানিগুলোকে ওইখানে কিভাবে আমরা অর্গানাইজ করতে পারি, এবং এখানে যারা শিক্ষিত বা তরুণ উদ্যোক্তা ওদেরকে কিভাবে এটার সাথে যুক্ত করতে পারি। আরেকটা হচ্ছে যে এডুকেশনের ব্যাপারে আমরা যেটা চাচ্ছি যে এক্সচেঞ্জ প্রোগ্রাম
সৌদি আরবের সাথে করার জন্য। সৌদি আরবের প্রায় 5-7টা বড় বড় ইউনিভার্সিটির সাথে আমরা এটা চেষ্টা করব এবং আশা করি কিছু কিছু ইউনিভার্সিটির সাথে আমাদের অলরেডি কথা হয়েছে। বাংলাদেশে যেসব তরুণেরা আছে ওখানে পড়ালেখা করতে চায়, যাতে করে একটা সুযোগ সুবিধা স্কলারশিপ বা অন্যান্য সুবিধার মাধ্যমে ওরা যাতে করে ওইখানে স্কিল ডেভেলপমেন্ট করে কোয়ালিফিকেশন নিয়ে সার্টিফিকেট নিয়ে ওইখানে চাকরি করতে পারে। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী হিসেবে আপনার সবচেয়ে বড় পাওয়া শিক্ষা যেটা বই পড়ে সাধারণত পাওয়া যায় না, কি লেসন পেয়েছেন আপনি ব্যবসায়ী হিসেবে? আমি আসলে প্রকৃতপক্ষে ব্যবসায়ী না। আমি কিন্তু অল থ্রু ইন মাই লাইফ আই এম এ প্রফেশনাল পারসন এবং 39 বছর পর্যন্ত আমার এই পেশায় আমি যথেষ্ট আপনার শিক্ষা পেয়েছি, অভিজ্ঞতা পেয়েছি, মাল্টিডিসিপ্লিনারি এরিয়া। আমি ইকোনমিক্সের, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ালেখা করেছি, সরকারি চাকরি করেছি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে। তারপরে আমি বিদেশে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে চাকরি করেছি। তারপরে আমি টরন্টো ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলো হিসেবে চাকরি করেছি। ক্যারিবিয়ান কান্ট্রিতে আমি ট্রেড অ্যাডভাইজার হিসেবে ছিলাম। নেদারল্যান্ড এমবেসি বাংলাদেশে, এখানে আমি ইকোনমিক অ্যাডভাইজার ছিলাম। আমি 4টা মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে অথবা জেনারেল ম্যানেজার হিসাবে আমি কাজ করেছি এবং লাস্ট যেটা ছিল ভারতীয় এয়ারটেল, যেটা এয়ারটেল বাংলাদেশ বলে, ওইটার আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ছিলাম। কিন্তু সবাই জানতে চায় আপনি কি লেসন পাইলেন, মানে আপনার নিজের উপলব্ধি কি এই এত প্রফেশনের পরে এত বড় দায়িত্ব সামলে এখন এসে আপনার উপলব্ধি কি, যেই লেসন হয়তো আপনি ভাবেন যে বই পড়লে পাইতাম না? না, লেসন হচ্ছে যে একটা সময় আসে আমরা অভিজ্ঞতা অর্জন করি বিভিন্ন ক্ষেত্রে, চড়াই উতরাই আমাদেরকে বহু ধরনের সমস্যা ফেস করতে হয়। আমাদের পারফরমেন্স যদি আমাদেরকে করতে হয়, ভালো পারফরমেন্স যদি করতে হয়, ভালোভাবে নিজেকে গড়ে তুলতে হবে, বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে এবং সমাজের ভিতরে আমি যাতে করে কিছু একটা কাজ করে এ সমাজকে দিতে পারে সেই চিন্তা থাকতে হবে। ডেফিনেটলি। পরের প্রশ্ন 8 নম্বরে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কি যাচাই করেন? ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমে আমি চিন্তা করি এটা কতটুকু ফিজিবল হবে। আমার নিজের সিক্স সেন্সে আমি ইউজ করি, আমি দেখি যে এটা কতটুকু ফিজিবল হবে এবং সেই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্য করার আগে আমি আগে একটু স্টাডি করব, আমি ইন্টারনেট দেখব, আমি বিভিন্নভাবে দেখব। মনে করেন দিস ইজ দ্য বিজনেস, রিসার্চটা করব। এক্স্যাক্টলি। সেই ব্যবসাটা করতে গেলে আমাকে আগে কি কি করতে হবে এবং কোন কোন চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে। আমি যদি দেখি যে ওই চ্যালেঞ্জগুলো ফেস করার মতন ক্ষমতা আমার আছে অথবা আমি পারবো, তাহলে আমি সেই ব্যবসা নেব। ওকে, 9 নম্বর প্রশ্ন, সৌদি আরবে আপনার বেড়ানোর প্রিয় জায়গা? সৌদি আরবে আমার বেড়ানোর প্রিয় জায়গা হচ্ছে আপনার মক্কা এবং মদিনা, এবং মক্কা মদিনা ছাড়াও বর্তমানে সৌদি গভর্নমেন্ট যেসব এরিয়াগুলো ডেভেলপ করেছে, আবায়া, তারপরে মনে করেন আপনার আলুলা, তারপর অন্যান্য বড় বড় নিয়ন সিটি, এইসব জায়গাগুলো আমরা দামাম আমরা যেতে পারি এবং আমাদের এই 5টা যে জায়গায় আমরা যাব তার ভিতরে এই জায়গাগুলো আমরা অলরেডি ইনক্লুড করেছি। ওকে, 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আগামী 5 বছরে বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্কে বদলে দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আপনি সবার আগে কোন উদ্যোগটা নেবেন? আমি সবার আগে যেটা করব, আমি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করব 5 বছরের জন্য, ফর 5 ইয়ার্স, এবং প্রত্যেক বছরে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কোন কোন এরিয়াগুলোকে আমি কনসেন্ট্রেট করতে হবে, কোনটা বাংলাদেশের জন্য টপ প্রায়োরিটি, সরকার কোনটা টপ প্রায়োরিটি হিসেবে দেখতে চান, আমার দেশের মানুষ কোনটা টপ প্রায়োরিটি হিসেবে দেখতে চান, ইনভেস্টমেন্টের দিকে দিয়ে কোনটা টপ প্রায়োরিটি হয়, বাণিজ্যের দিকে দিয়ে কোনটা টপ প্রায়োরিটি হয়, রপ্তানির ব্যাপারে, এই জিনিসগুলো আমি আপনার করব, আমি একটা ম্যাপিং করব। ম্যাপিং করে আমি 1 বছর 2 বছর 3 বছর করে 5 বছরের জন্য করব। মেবি ইট ইজ 2 ইয়ার্স অ্যান্ড 1 ইয়ার, টোটাল 5 ইয়ার্স। কিন্তু এবং আমাদের প্রজেকশনটা থাকবে টু বিল্ড নিউ বাংলাদেশ, টু বিল্ড বেটার বাংলাদেশ। ওকে, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে দুটো প্রশ্ন আমি করতে পারবো। একটি প্রশ্ন আমি বলছিলাম র্যাপিড ফায়ার আমরা শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। বড় প্রশ্ন যেটা করতে চাই, যে সৌদিয়াইজেশন নীতির কথা আমি বলছিলাম, বা আপনিও বলছিলেন যে ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ আছে, ইয়াংদের সাথে যখন আমরা কথা বলছিলাম তারা এই দুটো প্রশ্নই করেছে। 1 নম্বর হচ্ছে, যদি সৌদিয়াইজেশন নীতিতে তারা তাদের লোকদেরকে বেশি প্রায়োরিটিও দেয়, আগামীতে আসলে সৌদি আরবে জনশক্তি রপ্তানির বাজারটা কেমন হবে, সেখানে আসলে স্কিল ম্যান পাওয়ারের চাহিদা বাড়বে কিনা, সেজন্য তারা কি করতে পারে। কনসিডারিং দ্য ফ্যাক্ট ওই দেশে স্কলারশিপ বা অন্য ধরনের ফ্যাসিলিটিস বা পড়াশোনার সুযোগ কতটা আছে, বাংলাদেশি স্টুডেন্টরা কতটা সেখানে কন্ট্রিবিউট করতে পারবে, আপনার কাছে কি মনে হয়? দুটোটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি,
এবং আমি মনে করি যে ওনারা ঠিকভাবেই অথবা আপনারা ঠিকভাবে প্রশ্নটা করেছেন, উই আর ওয়ার্কিং অন ইট। ফার্স্ট আসেন আপনার সৌদিয়াইজেশন যেটা হচ্ছে, সেটার কারণে বাংলাদেশি যারা শ্রমিক আছে অদক্ষ, ওদেরকে হয়তো একসময় বাংলাদেশে চলে আসতে হবে। আমরা এখন থেকে ওই জিনিসটা চিন্তা করছি। আমার মনে হয় না 2030-এর আগে এই জিনিসটা হবে, কিন্তু 2030-এর পরে কিন্তু হবে, আস্তে আস্তে কিন্তু অদক্ষগুলো চলে আসবে। এবং আমরা এখন যেটা চিন্তা করতেছি কিভাবে ওইখানে ওই অদক্ষগুলোকে দক্ষ করা যায়, যেটা আপনাকে বলছি আমি, স্কিলিং রিস্কিলিং, নট টু টেক পিপল ফ্রম হিয়ার। আরেকটা অদক্ষ নিয়ে গেলাম, ওটা কোনো কাজ হবে না। আমাদের ওইখানে যে অদক্ষটা আছে তার তো অলরেডি 4-5 বছর হয়ে গেছে, অথবা যে ওইখান থেকে আকামা নিয়ে গিয়ে ওইখানে বেকার আছে, MA পাস, BA পাস, বিভিন্ন ইয়েতে পাস, ওদেরকে কিভাবে দক্ষতা অর্জন করানো যায়, কোয়ালিফাই করা যায়, অ্যারাবিক শিক্ষা দেওয়া যায়, যাতে করে দে ক্যান রিটেন। এটা রিটেনশন প্ল্যান, আমাদের এই রিটেনশন প্ল্যানটা আছে, এবং সেটা আমরা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সৌদি আরবের আপনার ইনস্টিটিউট এবং এডুকেশন মিনিস্ট্রির সাথে আমরা জয়েন্টলি এটা করব। করে আমাদের প্ল্যান হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার আমরা বিভিন্ন সিটিতে করব, যাতে করে ওই মানুষগুলা ওইখান থেকে শিক্ষা নিতে পারে। 3 মাস, 6 মাস, 9 মাস, 3টা কোর্স আছে। এই 3টা কোর্স শেখার পরে দে উইল বি কোয়ালিফাই, এবং ওই যে হারার, আপনি যে বললেন যে হার, আশার হারটা আমরা মনে করি যে কমবে। আর বাংলাদেশের থেকে শিক্ষিত ম্যান পাওয়ার অবশ্যই নিতে হবে। শিক্ষিত ম্যান পাওয়ার যদি না নিয়ে আমরা যদি অদক্ষ ম্যান পাওয়ার উপরে শুধু নির্ভর করি, তাহলে আপনার আমাদের দেশের কোনো মানে লাভ হবে না, আমাদের দেশ বেনিফিটেড হবে না। আর 2 নম্বর যেটা আসছেন আপনার ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পড়ালেখার ব্যাপারে, আমরা এটা খুব দৃঢ়তার সাথে বলতে পারি আপনাকে, আমরা অলরেডি 3-4টে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেছি। আমরা চিন্তা করে দেখছি যে কীভাবে ওইসব জায়গায় স্কলারশিপগুলো পাওয়া যায়। সৌদি আরব আমার মনে হয় এডুকেশনের দিকে দিয়ে অনেক লিনিয়ান, এবং দে ওয়ান্টেড টু হেল্প, তারা সাপোর্ট করতে চায়। কিছুদিন আগে আমি দেখলাম সৌদি আরবে স্কলারশিপ দিচ্ছে স্টুডেন্টদের জন্য, এবং সে স্কলারশিপগুলো হয়তো ইন জেনারেল সব কান্ট্রির জন্য এসে। আমরা চাইব স্পেসিফিক্যালি বাংলাদেশের জন্য কোনো কোটা করা যায় কি না, যে বাংলাদেশের শিক্ষিত তরুণ যারা আছে, আমার ভাইয়েরা, আমার ছেলেরা, এরা কিভাবে ওইখানে হায়ার এডুকেশন নিয়ে স্কলারশিপের মাধ্যমে ওইখানে চাকরিতে অ্যাবজর্ব হতে পারে। তাইলে ওরা ওইখানে স্কলারশিপও পাবে, ওইখানে চাকরিও পাবে। বাংলাদেশ 5 টাইমস মোর ফরেন কারেন্সি বাংলাদেশে আসবে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে 30 সেকেন্ড দিতে পারবো। 10 বছর পরে বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ককে আপনি কোথায় দেখেন? আমি 10 বছর পরে বাংলাদেশ সৌদি আরবের মধ্যে আমার মনে হয় আমরা অনেক উচ্চতা উঠে যাব, এবং ওয়ান অফ দ্য বেস্ট রিলেশনশিপ বিটুইন দিস 2 কান্ট্রি। এবং আমরা কালচারের দিকে দিয়ে, এডুকেশনের দিকে, শিক্ষা, ইন্ডাস্ট্রির দিকে, তারপরে আমাদের বাণিজ্যের দিকে, আমাদের ইনভেস্টমেন্টের দিকে আমরা 10 বছরের ভিতরে আমরা মনে করি বাংলাদেশের সাথে যে 3-4টা টপ প্রায়োরিটি কান্ট্রি থাকবে, প্রেফার্ড কান্ট্রি, তার ভিতরে সৌদি আরব হবে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রেফার্ড কান্ট্রি ফর বাংলাদেশ। আমরা আজকের আয়োজন এখানে শেষ করছি। জনাব আশরাফুল হক চৌধুরী, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এবং যমুনা টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, বাংলাদেশে যখন আমরা সৌদি আরবের সম্পর্কে শুনি, ছোটবেলাতে আসলে সৌদি আরব আসলে হজের ডেস্টিনেশন বা হজ করতে মানুষ এখানে যায়, এই ধারণাটা নিয়েই কিন্তু বাংলাদেশে আমাদের যে যারা মুসলিম কমিউনিটি, আমাদের কিন্তু ভাবনার জায়গাটি শুরু হয়। তারপর তো সেখানে এখন রেমিটেন্সের একটা বিশাল ফ্লো প্রত্যেক বছরই বাংলাদেশে আসে। কিন্তু যখন আমরা শুনতে পাই যে এই দেশটিতে আসলে নানা ধরনের বিনিয়োগ আকর্ষণ করার সুযোগ যেমন আছে, এবং তাদের সাথে যৌথভাবে বিনিয়োগে কাজ করারও সুযোগ যেখানে আছে, বাংলাদেশের অনেক সেবা এবং পণ্য সেখানে পাঠানোর সুযোগ আছে, তখনই কিন্তু প্রশ্নগুলো ঘুরপাক খায়, তাহলে আমরা কেন আগের জায়গাগুলোতে স্থির হয়ে আছি? এসিবিসিসির প্রেসিডেন্ট বলছেন যে আগের জায়গায় আসলে স্থির হয়ে থাকার সুযোগ নেই, প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে, এবং প্যাটার্নটা চেঞ্জ করার জন্য তারা কাজ করছেন। কিন্তু দিন শেষে যখনই আমরা আলোচনা করি, কিছু সমস্যা ঘুরে ফিরে আসে। আমাদের পলিসি ইনকনসিস্টেন্সি, আমাদের অবকাঠামোর সংকট, আমাদের বিভিন্ন ধরনের যে ইউটিলিটি, সেগুলোর চাহিদার তুলনায় সরবরাহ কেমন সেটি নিশ্চিত করা, এবং দিন সাপেক্ষে ফরেন ইনভেস্টরদেরকে এক ধরনের একটা পজিটিভ ফিল দেওয়া, এই ফিলটি দেওয়ার জন্য নানা ধরনের উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে, কিন্তু
কাজের চেয়ে কথা সবসময় বেশি হয়েছে। আশা করি এখন যেহেতু নতুন ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, মানসিকতাগুলো বদলাবে এবং আমরা আসলে সত্যিকার অর্থে কাজ করে শুধুমাত্র সৌদি আরব না, বিশ্বের বিভিন্ন দেশে যারাই আমাদের দেশে আসতে চায় তাদেরকে আমরা একটা পজিটিভ ভাইব দিতে পারবো, একটা পজিটিভ ইমেজ দেখাতে পারবো। তাহলেই বাংলাদেশের অর্থনীতি সমুন্নত হবে, শক্তিশালী হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।